আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এনিউ স্টাডি হাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শাহ হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ, এবং 41তম বিশেষ শিক্ষা ক্যাডারের সদস্য। তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব, তোমরা যারা পদার্থবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত, তোমাদের মেকানিক্স কোর্স টাইটেল 212701, এই কোর্সের কিছু টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে তোমার মেকানিক্স কোর্সের 4 নম্বর চ্যাপ্টারে তোমরা দেখো বস্তুকণার দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক গতি, পার্টিকলস মোশন ইন 2 and 3 ডাইমেনশনস, এই চ্যাপ্টারের কিছু টপিক আমরা আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে টপিকসগুলো সেগুলো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হলো গতির সমীকরণসমূহ প্রতিপাদন। তোমরা অলরেডি ক্লাস 11-এ অথবা ইন্টারমিডিয়েট লেভেলে এই প্রতিপাদনগুলো পড়ে এসছো, তোমরা সূত্র পড়ে এসছো, কিন্তু প্রতিপাদন কিভাবে করতে হয় এটা তোমাদের আসেনি। তোমাদের অনার্স লেভেলে এই প্রতিপাদনগুলো করতে হবে। এরপরে দেখো আমাদের টপিক হলো প্রাস বা প্রক্ষেপণ গতি বা প্রজেক্টাইল মোশন। এরপরে আমাদের টপিকস আছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ। এরপরে প্রাসের বিচরণকাল এবং সর্বোচ্চ উচ্চতার রাশিমালা, আমাদেরকে সমীকরণ প্রতিপাদন করতে হবে, প্রাসের সর্বোচ্চ উচ্চতার সমীকরণ বের করতে হবে। এরপরে সর্বশেষ ঘূর্ণায়মান গতির চলক সমূহ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু, সেটার ইম্পর্টেন্সটা আমি তোমাদেরকে একটু দেখাইতে চাচ্ছি। যে জাতীয় ভার্সিটিতে দেখো আমি এখানে একটা কোশ্চেন দিছি যে প্রমাণ করো যে একটি প্রক্ষেপক এর গতিপথ প্যারাবোলা। এই প্রশ্নটা দেখো জাতীয় ভার্সিটি 2002, 4, 10, 12, 14, 16, 21 সাল পর্যন্ত বারবার এই কোশ্চেনটা এসছে। সেকেন্ড দেখো অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু সিমিলার কোশ্চেন, কিন্তু একটু ভিন্ন প্যাটার্নে কোশ্চেনটা এসছে। এরপরে প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ অধিবৃত্তাকার, দেখাও যে প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ অধিবৃত্তাকার। এই সিমিলার কোশ্চেনটাই বিভিন্নভাবে এসে থাকে। এবং লাস্ট দেখো একটি প্রাসের সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় সর্বোচ্চ উচ্চতা এবং বিচরণকালের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এই কোশ্চেনগুলো মোটামুটি জাতীয় ভার্সিটির প্রশ্ন প্যাটার্নে মোটামুটি ইম্পর্টেন্ট এবং এসে থাকে। তাহলে আজকে আমাদের মূল টপিকস হলো প্রাসের গতি সমীকরণ নির্ণয় এবং অথবা একটি প্রজেক্টাইল বা প্রক্ষেপণ গতির সমীকরণ কেমন হতে পারে সেটা আমরা মূলত আলোচনা করব। তাহলে সেটা জানার আগে আমাদের একটু জানতে হবে যে বস্তুর একমাত্রিক গতি কি, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক গতি কি, বা ত্রিমাত্রিক মোশন কেমন হয়। তোমরা অলরেডি পড়ে এসছো, এটা আমরা জানার জন্য একটু ডিসকাস করব। দেখো এখানে আমি একটা 3 ডাইমেনশনাল কাঠামো এখানে নিয়েছি। আমরা এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, একটা 3 ডাইমেনশনাল কাঠামো। এখন বস্তুর 1 ডাইমেনশনাল মোশন কেমন হয়? ধরো এখান থেকে একটা বস্তু সে কি করবে, একটা সার্টেন ডিস্টেন্স অতিক্রম করে ধরো এখান থেকে একটা বস্তু একটা সার্টেন ডিস্টেন্স অতিক্রম করে সে এখানে আসবে। এখন দেখো বস্তু কণার মোশনটা যদি এমন হয় যে বস্তু মোশনটা একদিকে গতিশীল অথবা ডিরেকশনটা একদিকে গতিশীল, তাহলে উক্ত বস্তুর মোশনকে আমরা বলবো 1 ডাইমেনশনাল মোশন। অথবা বস্তুর গতি যদি অ্যাক্সিসের বরাবর হয়, এখানে দেখো এক্স অ্যাক্সিস বরাবর, অথবা মোশনটা এই দিকে হতে পারে ডিরেক্ট জেড অ্যাক্সিস বরাবর অথবা এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ যে কোনো অ্যাক্সিস বরাবর যদি হয় বস্তুর মোশন, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো একমাত্রিক গতি। অর্থাৎ যখন কোনো বস্তুর গতি একটি সরল রেখায় সীমাবদ্ধ থাকবে, তাহলে উক্ত বস্তুর গতি হবে একমাত্রিক গতি বা সরলরৈখিক গতি। তাহলে দ্বিমাত্রিক গতি কি হবে? দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে হলো যখন কোনো বস্তুর গতির মাত্রা দুইটা থাকে, অর্থাৎ বস্তুর গতিকে ব্যাখ্যা করার জন্য আমার দুইটা মাত্রার প্রয়োজন হয়,
তখন উক্ত বস্তুর গতিকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি। দেখো এখানে আমি একটা বস্তু, ধরো বস্তুটা এই পজিশন থেকে এই পজিশনে আসবে, অর্থাৎ এখান থেকে সে এখানে আসবে। বস্তুর মোশনের ডিরেকশন তাহলে কোন দিকে? এই বরাবর। এখন দেখো তাহলে কিন্তু বস্তু একই সাথে ওয়াই অ্যাক্সিস বরাবর সে কিছু ডিসটেন্স অতিক্রম করতেছে এবং এই জেড অ্যাক্সিস বরাবর কিছু ডিসটেন্স অতিক্রম করতেছে, অর্থাৎ বস্তুটা একই সাথে তার মোশনের ডিরেকশন দুই দিকে, এবং এই প্রত্যেকটা পয়েন্টে আমরা মোশনকে দুইটা ডিরেকশনে ভাগ করতে পারি। তাহলে এই বস্তুর মোশনকে আমরা কি বলবো? দ্বিমাত্রিক গতি বলবো। এখন দেখো দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে এই বস্তুর মোশনটা কিন্তু দুইটা অ্যাক্সিসের সমতলে আবদ্ধ থাকে। তাহলে বস্তুর মোশন যদি এই বরাবর হয় তাহলে কিন্তু এটা কি হবে? ওয়াই জেড সমতলে আবদ্ধ থাকবে। বস্তুর মোশন যদি এই বরাবর হয় তাহলে সেটা কি হবে? এক্স ওয়াই সমতলে আবদ্ধ থাকবে। অথবা এই বরাবর হলো তাহলে সেটা কি হবে? যে এক্স জেড সমতলে আবদ্ধ থাকবে। অর্থাৎ যখন কোনো বস্তুর গতি একটি সমতলে সীমাবদ্ধ থাকে এবং অবস্থানের পরিবর্তনটা কি হবে নির্ণয়ের জন্য আমার দুইটা স্থানাঙ্কের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা এই বস্তুর মোশনটাকে আমরা কি বলবো? দ্বিমাত্রিক মোশন বলবো বা টু ডাইমেনশনাল মোশন বলবো। তাহলে থ্রি ডাইমেনশনাল মোশন কি হবে বা ত্রিমাত্রিক গতি কি হবে? ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে যখন কোনো বস্তুর অবস্থান বা বস্তুর মোশন নির্ণয় করার জন্য আমার একই সাথে তিনটা মাত্রার দরকার হয়, অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, অথবা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তিনটা অ্যাক্সিসের দরকার হয়। সেক্ষেত্রে আমার বস্তুর মোশনটা হয় ত্রিমাত্রিক মোশন বা থ্রি ডাইমেনশনাল মোশন। ধরো একটা বস্তু, ধরো আমাদের এই ক্লাসরুমে একটা প্রজাপতি উঠতেছে, তাহলে সে সময়ের সাথে বিভিন্ন ডিরেকশন চেঞ্জ করতেছে। হ্যাঁ, ধরো সে ডিরেকশন চেঞ্জ করে সে বিভিন্ন ডিরেকশনে উঠতেছে। তাহলে দেখো বস্তুর পজিশন বা বস্তুর মোশনকে ব্যাখ্যা করার জন্য আমার কিন্তু একই সাথে এক্স অ্যাক্সিসের দরকার হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু ডিসটেন্স অতিক্রম করতেছে সে, আবার জেড অ্যাক্সিস বরাবরও কিছু ডিসটেন্স অতিক্রম করতেছে, আবার এক্স অ্যাক্সিস বরাবরও কিন্তু কিছু ডিসটেন্স তার অতিক্রম হচ্ছে। অর্থাৎ যখন আমার একটা বস্তুর মোশনকে ডিসক্রাইব করার জন্য আমার তিনটা অ্যাক্সিস বা তিনটা স্থানাঙ্কের প্রয়োজন হবে, তখন ওই বস্তুর মোশনকে আমরা বলবো থ্রি ডাইমেনশনাল মোশন। ওকে, এবার আসো আমরা আমাদের আজকের যে মূল টপিক সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, প্রাস বা প্রক্ষেপণ গতি বা প্রজেক্টাইল মোশন। তাহলে প্রজেক্টাইল মোশন কাকে বলবো? যখন কোনো বস্তুকে আনুভূমিকের সাথে একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে তির্যকভাবে নিক্ষেপ করা হবে। ধরো আমি একটা বস্তুকে যদি নিক্ষেপ করি, একটা ভূমির সাথে একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করি ধরো বস্তুকে, তাহলে বস্তুর ট্রাজেক্টরিটা কেমন হয়? হ্যাঁ, এরকম হবে। তাহলে এই বস্তুটাকে আমরা বলবো প্রজেক্টাইল বা প্রক্ষেপক, এবং এই বস্তুর গতিকে আমরা বলবো প্রজেক্টাইল মোশন বা প্রক্ষেপণ গতি। ধরো আমরা যদি প্রজেক্টাইল মোশনের উদাহরণ কি হবে, তাহলে দেখো যেমন আমরা ধরি ফুটবলকে যদি আমরা কিক করি, অথবা ধরো একটা বন্দুক থেকে একটা অ্যাঙ্গেলে যদি গুলি ছোড়া হয়, অথবা কামানের গোলা ছোড়া হয়, অথবা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, সেটা কিন্তু ভূমির সাথে একটা অ্যাঙ্গেলে ছোড়া হয়। তাহলে ধরো আমরা যদি একটা ফুটবলকে কিক করি, তাহলে দেখো বস্তুর মোশনের ট্রাজেক্টরিটা কিন্তু এরকম হয়, অর্থাৎ একটা ভূমির সাথে একটা অ্যাঙ্গেল সে তৈরি করে, এবং একটা অ্যাঙ্গেল তৈরি করে সে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠে, আবার সে কি করে ভূমিতে পুনরায় ফিরে আসে। তাহলে দেখো তো প্রাস বা প্রজেক্টাইল মোশনের গতিটা কি একমাত্রিক হবে না দ্বিমাত্রিক হবে? অবশ্যই দ্বিমাত্রিক হবে। কারণ কি? কারণ হচ্ছে দেখো বস্তুর গতিটা আমরা এদিকে যদি আনুভূমিক অ্যাক্সেস ধরি আর এই পাশে যদি আমরা ধরি উল্লম্ব অ্যাক্সেস, সেক্ষেত্রে কি হয় দেখো এই প্রত্যেকটা পয়েন্টে আমার বস্তুর গতিটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা হলো আনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ। একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টে, হ্যাঁ, একদম ফাইনাল পয়েন্ট পর্যন্ত আমরা বস্তুর গতিকে দুইটা ভাগে ভাগ করতে পারি বা দুইটা উপাংশে ভাগ করতে পারি। দেখো একটা আনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ। একটা আনুভূমিক উপাংশ এই বরাবর আনুভূমিক উপাংশ ভূমি বরাবর, এবং উচ্চতা উল্লম্ব বরাবর উল্লম্ব উপাংশ।
তাহলে যেহেতু এই প্রজেক্টাইল মোশনের যে ট্রাজেক্টরি এইটা একই সাথে আবার এক্স অ্যাক্সিস বরাবর তার উপাংশ আছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ আছে, এই জন্য প্রজেক্টাইল বা প্রাসের গতি কি হবে? দ্বিমাত্রিক গতি হবে। এখন এখান থেকে আসো আমরা একটা বিষয় এখান থেকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি, সেটা হলো এই যে আনুভূমিক দিকে এবং উল্লম্ব দিকে যে বেগ, সেই বেগের উপাংশটা কি হবে? তোমরা ভেক্টর চ্যাপ্টারে এটা পড়ে আসছো। ধরো ইনিশিয়ালি আমার ফুটবলের বেগটা ইনিশিয়ালি ফুটবলের বেগটা কিন্তু এই বরাবর ছিল, হ্যাঁ, এই বরাবর ছিল, এবং আমার অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, অ্যাঙ্গেলটা যদি আমি থিটা দেই, দেখো আমার অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আনুভূমিক বরাবর আমরা ধরি ভিএক্স এবং উল্লম্ব বরাবর আমরা ধরি ভিআই, এবং এই বরাবর যে ইনিশিয়াল বেগটা ছিল সেটা আমরা ধরি ভি নট। অর্থাৎ তুমি ভি নট বেগে একটা ফুটবলকে বা একটা বস্তুকে আনুভূমিকের সাথে থিটা কোণে ভি নট বেগে নিক্ষেপ করেছে। তাহলে দেখো ভিএক্স এর ভ্যালুটা কত হয়? ভিএক্স এর ভ্যালুটা, এইটা যদি আমাদের থিটা হয়, দেখো এটাকে আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটা কি হয়? ভূমি, আর এটা কি হয়? অতিভুজ। তাহলে অতিভুজ এবং ভূমির সাথে যে রিলেশন সেটা আমরা জানি, সেটা হলো cos থিটার রিলেশন, অতিভুজ এবং ভূমির সাথে রিলেশন। তাহলে আমরা কি লিখতে পারি? cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো ভিএক্স আর অতিভুজ হলো ভি নট। অতএব ভিএক্স এর ভ্যালুটা আসে হলো ভি নট cos থিটা, ভি নট cos থিটা, অর্থাৎ অনুভূমিকের সাথে আবার কজাইন উপাংশ আসবে, কজের উপাংশ আসবে। এবং উলম্ব উপাংশ, অর্থাৎ উলম্বটা কিন্তু দেখো আমার এই যে লম্বের প্যারালাল, অর্থাৎ আমরা যদি লম্বটা বের করতে পারি তাহলে আমি উলম্বের উপাংশটা বের করতে পারবো, এই দুটো প্যারালাল। তাহলে লম্বের সাথে এবং অতিভুজের সাথে রিলেশন কার আসে? অতিভুজ এবং লম্বের সাথে রিলেশন সাইনের রিলেশন আসে। তাহলে আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি? সাইন থিটা সমান লিখতে পারি হলো ভি নট ভি ওয়াই ডিভাইডেড বাই ভি নট। ভি ওয়াই হচ্ছে আমার উলম্ব উপাংশ বা উলম্ব দিকে লম্ব, আর ভি নটটা হলো আমার এই যে ভ্যালোসিটিতে আমরা এটা নিক্ষেপ করেছিলাম সেটা। তাহলে এখান থেকে অর্থাৎ ভি ওয়াই এর ভ্যালু কি আসে? ভি নট সাইন থিটা। ঠিক আছে, অর্থাৎ দেখো এই যে ইনিশিয়ালি আমার কি ছিল? ভি নট কস থিটা, ইনিশিয়াল উলম্ব বেগ, ইনিশিয়াল আনুভূমিক বেগ হলো ভি নট কস থিটা, আর ইনিশিয়াল উল্লম্ব বেগ হবে ভি নট সাইন থিটা। এটা তোমাদের মনে রাখতে হবে যে আমরা একটা প্রজেক্টাইলকে বা একটা প্রক্ষেপককে যখন নিক্ষেপ করি, তার ইনিশিয়াল বেগ হয় ভি নট কস থিটা, ইনিশিয়াল আদিবেগ অনুভূমিক দিকে ভি নট কস থিটা, এবং ইনিশিয়াল আদিবেগ উল্লম্ব আদিবেগ যেটা সেটা হয় ভি নট সাইন থিটা। তাহলে যে প্রত্যেকটা পয়েন্টে আমরা এটা ধরতে পারি ভিএক্স ভিওয়াই, এটা কিন্তু টি সময় পর, আপনার সার্টেন টাইম পরে এগুলো হচ্ছে। ঠিক আছে, ওকে, এরপরে আসো আমাদের নেক্সট স্লাইডে আসে। আমরা নেক্সট স্লাইডে কি আছে এখন দেখো, আমরা কি করব? যে প্রাস বা প্রক্ষেপকের গতির সমীকরণ বের করব। এই যে আমরা একটু আগে যেটা শিখলাম যে একটা প্রাসকে আমরা যখন নিক্ষেপ করি তখন সে মোশন প্রাপ্ত হয়, এবং তার যে মোশন, সেই মোশনের ইকুয়েশনগুলো কেমন হয় সেটা আমরা দেখি। ধরো আমরা এখানে দুইটা অ্যাক্সেস আছে, একটা এক্স অ্যাক্সেস আর একটা ওয়াই অ্যাক্সেস। এই বরাবর আমরা ধরি এক্স অ্যাক্সেস আর এটা ধরি ওয়াই অ্যাক্সেস। ওকে, এখন ধরো আমি কি করছি? ভূমির সাথে ভি নট আদিবেগে একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে, তাহলে বস্তুর ট্রাজেক্টরিটা কেমন হবে? জাস্ট লাইক দ্যাট, এরকম হবে। এবং আমার অ্যাঙ্গেলটা হলো আমরা থিটা, আমরা এখানে থিটা নট ধরি, হ্যাঁ, নো থিটাই ধরি, আমরা থিটা ধরলে আমার সুবিধা হবে। হ্যাঁ, আমরা থিটা ধরি। ওকে, আমরা থিটা ধরি। তাহলে দেখো একটি বস্তুকে আমি কি করছি, তোমাদের যদি প্রমাণ আসে যে দেখাও যে প্রক্ষেপকের গতি সমীকরণ একটি প্যারাবোলা, তাহলে তোমাদের কিন্তু এখান থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এই ম্যাপটা অবশ্যই আঁকতে হবে, ফিগারটা অবশ্যই আঁকতে হবে এবং এখান থেকে শুরু করতে হবে। আমরা ধরি ভি নট আদিবেগে
থিটা কোণে একটি প্রক্ষেপক বা একটা বস্তুকে আমরা নিক্ষেপ করছি। তাহলে একটু আগে তোমাদেরকে আমি যেটা দেখাইছি যে ইনিশিয়াল যে আদিবেগ সেটা আমাদের কি হবে ভি নট কস থিটা, এবং ইনিশিয়াল উল্লম্ব বেগ যেটা পারপেন্ডিকুলার বেগ সেটা হবে ভি নট সাইন থিটা। তাহলে এটা আমরা লিখতে পারি ভি নট কস থিটা, এটা লিখতে পারি ভি নট সাইন থিটা। এখন ধরি যে আফটার সার্টেন টাইম, অর্থাৎ কিছু সময় পর বস্তুটা পি অবস্থানে আছে। তাহলে পি অবস্থানে আমরা কি করতে পারি, আমরা ধরি টি সময় পর, হ্যাঁ এই সময়টা আমরা ধরি টি সময়, টি সময় পর বস্তুটি পি বিন্দুতে অবস্থান করছে। তাহলে এই পি বিন্দুতে এই পি বিন্দুতে বস্তুটার মোশনকে আমি কি করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভিএক্স অনুভূমিক বরাবর, আর একটা হলো ভিওয়াই উলম্ব বরাবর। একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি যে আমরা প্রত্যেকটা বিন্দুতে এই প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতিকে প্রত্যেকটা বিন্দুতে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এবার আসো যে টি সময় পর আমার আণবিক বেগটা কত হবে। এই যে ভি নট কস থিটা ছিল এটা কিন্তু একদম ইনিশিয়াল, অর্থাৎ যখন মোশনটা শুরু হলো আদিবেগ যেটা, হ্যাঁ একদম ইনিশিয়াল পয়েন্ট ছিল। এখন কিন্তু তুমি টি সময় অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ আমার কিছু সময় পার হয়েছে, এখন কিন্তু বেগটা কি আর ভি নট কস থিটা থাকবে না বা আগের মতো হবে না। এখন হতেও পারে আমরা সেটা ইকুয়েশনের মাধ্যমে দেখব। তাহলে দেখো আমরা এই যে ভিএক্স সমান ইউ মাইনাস জিটি, তোমরা এটা ক্লাস 9-10 পড়ে আসছো যে আমরা যদি অভিকর্ষের বিরুদ্ধে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে আমার গতির যে সমীকরণগুলো আছে, প্রথম সমীকরণটা এটা ছিল ভি সমান ইউ মাইনাস জিটি, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এখন আসো আমরা যদি আনুভূমিক ক্ষেত্রে কল্পনা করি, আনুভূমিক দিকে তোমরা এটা লিখে নিবা যে আনুভূমিক দিকে অভিকর্ষ ত্বরণের কোনো ইফেক্ট নেই, আনুভূমিক দিকে অভিকর্ষ ত্বরণের কোনো ইফেক্ট থাকে না। যদি থাকতো তাহলে কি হতো, দেখো আমি কিন্তু এই হাঁটতেছি, আমি যখন হাঁটি তখন কি আমার আনুভূমিক বরাবর আমার যদি অভিকর্ষ ত্বরণ থাকতো তাহলে কিন্তু পিছন থেকে আমাকে একটা ফোর্স দিয়ে সে টানতো, আমি ঠিকভাবে হাঁটতে পারতাম না, অথবা বস্তু মোশন প্রাপ্ত হতো না। অর্থাৎ আনুভূমিক দিকে অভিকর্ষ ত্বরণের ইফেক্ট কি হয়, শূন্য হয়। তাহলে এক্ষেত্রে দেখো এই ইকুয়েশনে আমরা জি এর ভ্যালু কিন্তু শূন্য বসাইতে পারি। তাহলে জি এর ভ্যালু যদি আমরা শূন্য বসাই তাহলে দেখো ইকুয়েশনটা কি হয়, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। ইউর ভ্যালু আবার কি, ইউ কিন্তু আনুভূমিক আদিবেগ। আমরা যখন আনুভূমিকটা বের করব ভি এক্স, তখন আমাকে আনুভূমিক আদিবেগ নিতে হবে, এবং এক্ষেত্রে সময়টা ঠিক আছে কিন্তু আনুভূমিক দিকে জি এর ইফেক্ট শূন্য, জি সমান শূন্য। শূন্য বসালে আমরা কি পাই, ভি এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা। তাহলে এটা হলো আমার টি সময় পর আনুভূমিক বেগ। ওকে, এটা তাহলে তোমরা আনুভূমিক বেগ পেলাম আমরা এটা। এবার শর্ট টি সময় পর আমাদের কি আছে, একটা উলম্ব বেগ আছে ভি ওয়াই, এটা আমরা বের করার চেষ্টা করি। এটা কি হবে, সিমিলার সূত্র ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, তোমরা 9-10 যে সূত্রটা শিখে আসছো, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এই ফর্মুলায় আমি যদি বসাই, এখানে ইউ মানে আদিবেগ, এখন আমি উলম্ব বেগ নির্ণয় করতেছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, উলম্ব আদিবেগ বসাতে হবে ইউর ভ্যালুটা। এই যে ইউর ভ্যালুটা কি হবে, ভি নট সাইন থিটা, উলম্ব আদিবেগ। আর মাইনাস জিটি, এক্ষেত্রে কিন্তু জি এর মান শূন্য হবে না, কারণ কি, কারণ আমি উপরে বা উলম্বর দিকে, অর্থাৎ উপরে বা নিচে জি এর ইফেক্ট থাকে, উপরে বা নিচে জি এর ইফেক্ট থাকে, জি শূন্য হয় না। এই যে আমি একটা বস্তু যদি ছেড়ে দেই সেটা কি হয়, নিচে পড়ে যায়, অর্থাৎ অথবা একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলে সেটার গতি আস্তে আস্তে কমে যায়। কারণ কি, কারণ এই যে জি এর ইফেক্ট থাকে, অর্থাৎ পারপেন্ডিকুলারলি জি এর মান শূন্য হয় না, কিন্তু প্যারালাল অনুভূমিকের ক্ষেত্রে জি এর মান কি হবে, শূন্য হবে। এখন আসো আমরা এই ইকুয়েশন থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি। তোমাদের যদি বলা হয় যে টি সময় পর আমরা যখন বস্তুটাকে নিক্ষেপ করেছি তখন এর বেগ ছিল ভি নট, ইনিশিয়ালি বেগ ছিল ভি নট। এখন সার্টেন টাইম পরে বস্তুটার অবস্থান কোথায়, পি, পি বিন্দুতে তার বেগ ভি নটই থাকবে না চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে, যেহেতু এখানে আমার অভিকর্ষের ইফেক্ট আছে, বেগটা অবশ্যই চেঞ্জ হবে। তাহলে এক্ষেত্রে বেগটা কি হবে, এক্ষেত্রে বেগের ডিরেকশনটা হবে এই বরাবর। হ্যাঁ, তাহলে বেগটা কি হবে, ভি এর মানটা
ভি এর মানটা হবে হলো এই ভিএক্স আর ভিওয়াই, এইটা লব্ধি বেগের সমান। তোমরা ভেক্টরে অলরেডি পড়ে আসছো, ওই যে আর সমান কি পড়ছো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। তাহলে এখানে আমার পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু পি মিন্স একটা ভেক্টর, ভেলোসিটি একটা ভেক্টর, তাহলে ভিএক্স পি এর ভ্যালু হয় ভিএক্স, তাহলে ভিএক্স স্কোয়ার প্লাস কিউ ভ্যালু হয় কত, ভিওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ভিএক্স ভিওয়াই কস। এখন অ্যাঙ্গেলটা কত হয়, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হলো ভিএক্স এবং ভিওয়াই এর মধ্যবর্তী কোণ, নট এই অ্যাঙ্গেল। এখানে হবে ভিএক্স এবং ভিওয়াই এর মধ্যবর্তী কোণ। তাহলে এই কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে cos 90 বসালে আমার আলটিমেট ভ্যালু কত আসে, cos 90 এর ভ্যালু 0। তার মানে এই পুরো টার্মটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে কি থাকে, ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার থাকে আর এর ভ্যালু। অর্থাৎ লব্ধি বেগ, এই পি বিন্দুতে লব্ধি বেগ মানেই হলো প্রাসের বেগ। পি বিন্দুতে লব্ধি বেগ মানে কি, প্রাসের বেগ। তাহলে সেক্ষেত্রে টি সময় পর প্রাসের বেগ বা বস্তুটির বেগটা কি হয়, ভি ইকুয়ালস টু রোড ভিএক্স স্কোয়ার প্লাস ভিএক্স স্কোয়ার। তোমাদের ম্যাথে আসতে পারে এটা গাণিতিক সমস্যায়, যে টি সময় পর বস্তুটার বেগ বের করো। তাহলে বেগ মানে কিন্তু লব্ধি বেগ, সেক্ষেত্রে আমার ভিএক্স এর ভ্যালু বের করতে হবে আগে এখান থেকে, ভিওয়াই এর ভ্যালু বের করতে হবে, এরপর ওইটা এখানে পুট ডাউন করলে আমরা লব্ধি বেগ পাবো, অথবা টি সময় পর প্রাসের বেগটা নির্ণয় করতে পারবো। এবার আসো আমরা হলো টি সময় পর প্রাসের আনুভূমিক বেগ বের করতে পেরেছি, টি সময় পর উল্লম্ব বেগ বের করতে পেরেছি, টি সময় পর আমরা প্রাসের লব্ধি বেগ বের করতে পেরেছি। এখন আমরা কি বের করব, এখন দেখো আমরা টি সময় পর প্রাসের আনুভূমিক দূরত্বটা বের করি। আনুভূমিক দূরত্ব মানে কি, ওই যে আমি শুরুতেই তোমাদেরকে বলেছি যে একটা প্রাস যখন নিক্ষেপ করা হয় দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে সে একই সাথে দুইটা ডিস্টেন্স অতিক্রম করে, একটা হলো আনুভূমিক ডিস্টেন্স আর একটা হলো উলম্ব ডিস্টেন্স। তাহলে দেখো টি সময় পর বস্তুর আনুভূমিক দূরত্ব কতটুকু হবে, এই যে এইটুকু, এই যে এইটুকু। অর্থাৎ বস্তু ধরো এখানে আছে, তাহলে আনুভূমিক ডিস্টেন্সটা কি হবে, এই যে এইটুকু হবে। এবং আনুভূমিক ডিস্টেন্স নির্ণয় করার ফর্মুলাটা দেখো, আমি এখানে লিখছি x সমান v নট cos থিটা টি। এটা কোত্থেকে এলো, এটা আসছে হলো তোমরা কিন্তু s সমান ut মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই ফর্মুলা কিন্তু পড়ে এসছো তোমরা 9-10 থেকে, ক্লাস 9 থেকে পড়ে এসছো এই ফর্মুলা। তাহলে এখন আনুভূমিকের দিকে আমি শুরুতেই তোমাদের বলছি আমার জি এর কোনো এফেক্ট নেই, তাহলে জি এর মান 0 হবে। এবং আনুভূমিকের ক্ষেত্রে আমার আনুভূমিক আদিবেগ ইউ, তাহলে আনুভূমিক আদিবেগ ইউ এর মান কত হবে, ভি নট কস থিটা হবে। তাহলে এই ভ্যালুটা আমরা বসাই এখানে, ভি নট কস থিটা ইন্টু টি এর জায়গায় টি থাকবে মাইনাস হাফ, জি এর জায়গায় কি হবে 0 হবে ইন্টু টি স্কোয়ার। তাহলে দেখো আমার এই পাশের ডান পাশের টার্মটা কিন্তু 0 হয়ে যায়, এই টার্মটা 0 হয়ে যায়, তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যায়, শুধু কি থাকে ভি নট কস থিটা। অর্থাৎ টি সময় পর আনুভূমিক দূরত্ব, এখন এই ডিস্টেন্সটুকুকে আমরা কি ধরছি, এক্স ধরছি। এই যে আনুভূমিক ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকে আমরা কি ধরছি, এক্স ধরছি, এই ডিস্টেন্সটুকু আমরা এক্স ধরেছি। তাহলে এই এস এর জায়গায় আমি কি বসাতে পারি, এক্স বসাতে পারি। অর্থাৎ এক্স সমান ভি নট কস থিটা, দিস ইজ দ্য আনুভূমিক ডিস্টেন্স, এক্স সমান ভি নট কস থিটা। ওকে, এখন এখান থেকে দেখো এই যে এক্স সমান ভি নট কস থিটা টি, এখান থেকে আমি যদি সময়টা বের করতে চাই তাহলে টি সমান কি হবে, এক্স বাই ভি নট কস থিটা। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি, আমাদের সমীকরণ প্রতিপাদনের জন্য এটা দরকার আছে। এরপরে আসো আমরা যদি টি সময় পর উলম্ব ডিস্টেন্স বের করতে চাই, উলম্ব ডিস্টেন্স, তাহলে কি হবে, টি সময় পর উলম্ব ডিস্টেন্স y ইকুয়ালস টু ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা কোত্থেকে আসছে, ওই যে একটু আগে তোমাদের যেটা দেখাইছে, এস সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউর জায়গায় কি হবে, ভি নট সাইন থিটা হবে, কারণ এটা ভি নট সাইন থিটা হবে, কারণ এটা উলম্ব দূরত্ব, ভি নট সাইন থিটা মাইনাস হাফ। এখানে কিন্তু জি এর ভ্যালু থাকবে, অর্থাৎ এখানে কিন্তু জি এর ইফেক্ট 0 নয়, কারণ এটা আমার উলম্ব বরাবর।
হরাইজন্টালের ক্ষেত্রে বা আনুভূমিকের ক্ষেত্রে কি হয়, শূন্য হয়, কিন্তু উলম্বের ক্ষেত্রে জি এর মান শূন্য হয় না। অর্থাৎ আমার ইকুয়েশন কি হবে, ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, দিস ইকুয়েশন। ওকে, তাহলে আমরা টি সময় পর উলম্ব দূরত্ব বের করতে পারবো, টি সময় পর আনুভূমিক দূরত্ব বের করতে পারবো। এখন দেখো আমরা আমাদের প্রমাণের জন্য আমরা কি করব, এই যে এই টি, এই যে এই সময় এবং এই সময়, এইটা এবং এইটা, এগুলো কিন্তু সব সেম। কারণ টি সময় পরে এই বস্তুটা কি করছে, যে সময়ে সে এই এক্স পরিমাণ আনুভূমিক দূরত্ব অতিক্রম করেছে, সে একই সময়ে এসে কি করছে, ওয়াই পরিমাণ উলম্ব ডিস্টেন্স অতিক্রম করেছে। অর্থাৎ এই টি এবং এই টি এর ভ্যালু হলো সেম। তাহলে আমরা এই টি এর এখানে আমরা কি করতে পারি, এই ভ্যালুটা পুট ডাউন করতে পারি, এই ভ্যালুটা বসাই দিতে পারি। আমরা যদি বসাই দিই তাহলে দেখো আমাদের কি আসে, y equals to v naught sin theta into এই টি এর জায়গায় আমি কি বসিয়েছি, x by v naught cos theta minus half g, টি এর জায়গায় আমরা বসালাম হলো x by v naught cos theta, টি এর উপর স্কয়ার আছে, এখানে একটা স্কয়ার। ওকে, তাহলে আমরা টি সময় পর উলম্ব দূরত্ব এবং টি সময় পর আমাদের উলম্ব এবং টি সময় পর আনুভূমিক ডিস্টেন্স আমরা বের করতে পেরেছি। ওকে, এবার আসো পরের স্লাইডে। আমরা এই পর্যন্ত করলাম y সমান v naught sin theta into x by v naught cos theta t minus half g x by v naught cos theta t whole square। আমরা এখানে কি করছি, জাস্ট ভ্যালুটা বসাই দিছি, t এর ভ্যালুটা এখানে বসাই দিছি। এরপরে দেখো এই যে এখানে কিন্তু এই sin theta by cos theta সমান কি লেখা যায়, tan theta লেখা যায়, আর v naught ক্যান্সেল হয়ে যায়। তাহলে কি থাকে, y সমান x এর জায়গায় x থাকে, y সমান সরি এটা না, আচ্ছা দেখো আমরা যদি অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথের সমীকরণ নির্ণয় করো, যদি এই কোশ্চেনটা আসে, গতির সমীকরণ নির্ণয় করো যদি এই কোশ্চেনটা আসে, তাহলে তোমরা কি করবা, এই যে এই পর্যন্ত করলেই হবে। হ্যাঁ, এই পর্যন্ত x tan থিটা মাইনাস হাফ অফ জি এক্স স্কয়ার বাই ভি নট কস থিটা হোল স্কয়ার, এই পর্যন্ত করলে আমাদের প্রক্ষেপকের গতির সমীকরণ বের হয়ে যাবে। এরপরে যদি আমাদের আসে যে যে প্রমাণ করো যে একটি প্রক্ষেপকের গতিপথ প্যারাবোলা, সেক্ষেত্রে আমাদের আরেকটু ইকুয়েশনটাকে আরেকটু সলভ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি হয় দেখো, আচ্ছা এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, এখানে এই যে এক্স এর জায়গায় এক্স থাকে, হ্যাঁ এক্স থাকে, আর সাইন থিটা বাই কস থিটা টেন থিটা হয়ে যায়। হ্যাঁ, আর মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট কস থিটা হোল স্কোয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত হলো আমার। কখন করব, যদি আমার আসে যে অনুভূমিকের সাথে নিক্ষিপ্ত বস্তুর গতিপথের সমীকরণ নির্ণয় করো, তাহলে কিন্তু আমাদের এইটুক করলে হয়ে যায়, এই পর্যন্ত করলে হয়ে যায়, এই যে পর্যন্ত করলে হয়ে যায়, এক্স tan থিটা মাইনাস হাফ অফ জি ভি নট স্কয়ার কস থিটা। এবার আমাদের যদি আসে যে প্রমাণ করো প্রক্ষেপকের গতিপথ একটি প্যারাবোলা, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই পর্যন্ত আগে আমাদেরকে প্রতিপাদন করতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত প্রতিপাদন করে এখন দেখো এখানে কিন্তু এই যে tan থিটা এবং জি এবং ভি নট কস থিটা, এই সবগুলো কিন্তু কনস্ট্যান্ট। কারণ কি, কারণ হলো যখন তুমি একটা প্রজেক্টাইলকে নিক্ষেপ করো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এবং একটা নির্দিষ্ট বেগে, তার ইনিশিয়াল যে ভ্যালোসিটি ভি নট, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ যে বেগে তুমি নিক্ষেপ করেছিলে সেই বেগটা কিন্তু আর চেঞ্জ করা যায় না, এবং ইনিশিয়াল যে অ্যাঙ্গেল সেটাও কিন্তু কনস্ট্যান্ট থাকে। ধরো তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে, এই অ্যাঙ্গেলটাও কিন্তু কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ থিটা কনস্ট্যান্ট, ভি নট কনস্ট্যান্ট, এবং জি এর ভ্যালু আমরা জানি একটা নির্দিষ্ট স্থানে জি এর ভ্যালু কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে দেখো তো এই সমীকরণে আমরা কি বসাতে পারি, এই যে tan থিটা, অর্থাৎ এই পুরো ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যায় না, তাহলে tan থিটা আমরা কি এ ধরতে পারি, এবং
জি এক্সিস জি বাই ভি নট কস থিটা হোল স্কোয়ার উইথ হাফ, অর্থাৎ হাফের সাথে হাফ তো এটা সে অবশ্যই কনস্ট্যান্ট যেহেতু সে একটা ভ্যালু, তাহলে হাফ অফ জি বাই ভি নট কস থিটা হোল স্কোয়ার এটার সমান আমরা কি লিখতে পারি, বি লিখতে পারি। তাহলে এখন ধরো এই সমীকরণে যদি আমরা বসাই এটা, এই যে এটা ধরো তুমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখো, এই 2 নম্বর সমীকরণে যদি আমরা এই ভ্যালুটা বসাই তাহলে দেখো আলটিমেটলি আমরা এই যে একটা ইকুয়েশন পাই। এখানে আমি কি করছি, জাস্ট এক্স টেন থিটার সরি টেন থিটার জায়গায় আমি এ বসালাম, এক্স এর জায়গায় এক্স, আর এখানে আমি কি ধরছি মাইনাস হাফ জি বাই ভি নট কস থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু বি বসিয়েছি। তাহলে যে মাইনাসটা সহ বসাইছি কিন্তু এই জন্য আমার এখানে একটা প্লাস চলে আসছে। পরে আবার বি এর ভ্যালু বসালে আমি প্লাসে মাইনাসে আমরা মাইনাসই পাবো, ঠিক আছে আলটিমেটলি। অর্থাৎ তাহলে আমি প্লাস, আচ্ছা আমি হাফ বি এক্স স্কোয়ার, আমি এখানে হাফ যদি না ধরি তাহলে এটা যদি তোমরা হাফটা না ধরো তাহলে এটা হাফটা দেওয়ার দরকার নেই। আমি এখানে হাফ আবার এইটুক হবে না, হ্যাঁ এইটুক হবে না, এখানে জাস্ট হবে হলো ওয়াই সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। ওকে, তাহলে এই যে ওয়াই সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার এটা কিন্তু একটা প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ। এটা একটা প্যারাবোলার সমীকরণ, যা একটি প্যারাবোলার সমীকরণ। অতএব আমরা লিখতে পারি কি, প্রাস বা প্রজেক্টাইলের গতিপথ একটি প্যারাবোলা। তাহলে তোমাদের যদি এই কোশ্চেন আসে যে তোমরা কি করো যে প্রাস বা প্রক্ষেপকের গতিপথের সমীকরণ নির্ণয় করো, তাহলে তোমরা এই পর্যন্ত করবে। আর যদি আসে যে তোমরা কি করো যে একটি প্রাস বা দেখাও যে একটি প্রাস বা প্রক্ষেপকের গতিপথের সমীকরণ বা গতিপথ একটি প্যারাবোলা, তাহলে আমাকে এই যে এই কনস্ট্যান্টটুকু ধরে এই পর্যন্ত করতে হবে। ওকে, এবার আসো আমার একটা প্রাসের কিন্তু অনেকগুলো প্রপার্টি থাকে। একটা প্রাসের ম্যাক্সিমাম হাইট থাকে, একটা প্রাসের রেঞ্জ থাকে, একটা প্রাসের কি থাকে বিচরণ কাল থাকে, অথবা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় থাকে। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, প্রাসের গতির সমীকরণ প্রতিপাদন করলাম। হ্যাঁ, তাহলে এবার আসো আমরা একটু প্রাসের উচ্চতা বা প্রাসের ম্যাক্সিমাম হাইটের সমীকরণটা কি হবে এটা আমরা একটু সমীকরণটা প্রতিপাদন করার চেষ্টা করি। ইকুয়েশন অফ ম্যাক্সিমাম হাইট অফ এ প্রজেক্টাইল বা প্রাস বা প্রক্ষেপকের সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। তাহলে দেখো আমার একটা প্রাস বা প্রজেক্টাইলের মোশন কেমন হয় তোমাদের আমি অলরেডি দেখিয়েছি। আমি একটা বস্তুকে একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে তার ট্রাজেক্টরিটা জাস্ট লাইক দ্যাট, এটার মতো হবে। এখন আসো আমরা কি করব, সর্বোচ্চ উচ্চতার সমীকরণ দেখব, ম্যাক্সিমাম হাইট। অর্থাৎ ম্যাক্সিমাম হাইট কোথায়, যখন একটা বস্তুকে নিক্ষেপ করলাম সে যখন একটা সার্টেন পয়েন্টে গিয়ে কি করবে, সে ধরি আমি এই পয়েন্টে গিয়ে সে ম্যাক্সিমাম হাইটে সে অতিক্রম করবে। তাহলে ম্যাক্সিমাম হাইটের একটা কন্ডিশন আছে, সেটা হলো দেখো আমি একটু আগে বলছি তোমাদের যে আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা মোশনকে দুইটা ভাবে ভাগ করতে পারি, একটা হলো আমার উলম্ব আর একটা হলো আনুভূমিক। এখন দেখো ম্যাক্সিমাম হাইটে যখন থাকে একটা প্রজেক্টাইল বা একটা বস্তু, তখন কিন্তু তার উলম্ব বেগটা শূন্য হয়। কারণ কি, কারণ ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর পর সে আর কিন্তু উপরের দিকে যায় না। ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর পর সে কিন্তু আর উপরের দিকে যায় না, না যাওয়ার কারণ কি, তার কারণ তার উলম্ব যে বেগ সেটা শূন্য। তাহলে উলম্ব বেগ আমরা শূন্য ধরতে পারি ইন কেস অফ ম্যাক্সিমাম হাইট। ওকে, অর্থাৎ এখন উলম্ব বেগ আমরা কি দ্বারা প্রকাশ করছি, ভিওয়াই দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা একটু আগে যে সমীকরণ ডিরাইভ করছি দেখো তোমাদেরকে আমি দেখাই। এই সমীকরণ তোমরা 9 10 পড়ে আসছো, ভি স্কোয়ার সমান ই স্কোয়ার মাইনাস 2g এইচ, এটা তোমরা অবশ্যই পড়ে এসছো 9 10 বা ইন্টারমিডিয়েটে। তাহলে এখন আমি উলম্ব উচ্চতা মানে কি, এটা উলম্ব বেগ হবে বা উলম্ব ডিস্টেন্স হবে। তাহলে উলম্বের ডিস্টেন্সের ক্ষেত্রে আদিবেগটা কি হবে, উলম্ব আদিবেগ হবে ভি নট। তাহলে এটা আমরা কি লিখতে পারি, ভি নট সাইন স্কোয়ার, ভি নট সাইন থিটা হোল স্কোয়ার। ওকে, ভি নট সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস 2g এইচ। ওকে, তাহলে এখন ইন কেস অফ ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে আমরা এটা ভিওয়াইটা লিখবো। তাহলে ভিওয়াইটা কি হবে,
শূন্য হয়ে যাবে। দেখো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সেম, হ্যাঁ, ভিও স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওই হোল স্কোয়ার করে দিলে ভি নট স্কোয়ার মাইনাস স্কোয়ার সাইন থিটা মাইনাস 2g এইচ এম এক্স। আমি এইচ এর জায়গায় এইচ ম্যাক্সিমাম ধরছি কারণ আমরা এখানে ম্যাক্সিমাম হাইটটা বের করতে চাচ্ছি। ওকে, তাহলে ইন কেস অফ ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে ভিওয়াইটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে শূন্য স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2g এইচ ম্যাক্স। বা আমরা যদি 2g এইচ ম্যাক্সটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে কি হয় দেখো তো, 2g এইচ ম্যাক্স ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে আলটিমেটলি আমরা যদি এইচ ম্যাক্সটা রাখি এদিকে, শুধু এইচ ম্যাক্স টার্মটা রাখি, তাহলে ওটা কি হয়, নিচে চলে যায়, 2gটা নিচে চলে যায়, ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সো এই যে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, দিস ইজ দ্য ইকুয়েশন ফর ম্যাক্সিমাম হাইট অফ এ প্রজেক্টাইল। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি, যে ম্যাক্সিমাম হাইটে ভিওআইটা শূন্য, ভিওআই শূন্য আমরা কোথায় বসাবো, এই যে এই ইকুয়েশনে বসাবো। ইকুয়েশনে বসালে আমার ম্যাক্সিমাম হাইট এইচ ম্যাক্সিমামের ভ্যালুটা চলে আসবে। ওকে, এবার আসো আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছে বা যে সময়টুকু লাগছে আমরা সে সময়টুকু বের করতে চাই। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই ইকুয়েশন আমি তোমাদের করে দিলাম। এখন এইটা দেখো তোমরা ইন্টারমিডিয়েটে বা 9-10 যেটা করছো ওই ইকুয়েশন থেকে আমরা আসতে পারি, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি। ওকে, ভিওয়াই উলম্ব ক্ষেত্রে, উলম্বের ক্ষেত্রে ইউটা কি হবে, সাইন থিটা, ভি নট সাইন থিটা হবে, ভি নট সাইন থিটা মাইনাস জিটি হবে। এখন ম্যাক্সিমাম হাইট, এখন এক্ষেত্রে তো আমরা কি করব, এই যে তুমি এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইটে উঠছো, উঠতে যে সময়টা তোমার লাগছে সেই সময়টা আমরা বের করব। তাহলে এই পয়েন্টে আইসা আমার কি হয়েছে, ম্যাক্সিমাম হাইট এসে পড়ছে, তাহলে এই পয়েন্টের ভিওয়াই কত, শূন্য হবে। তাহলে আমরা ভিওয়াইটা শূন্য বসাই। যদি আমরা ভিওয়াইটা শূন্য বসাই তাহলে আমরা কি পাই দেখো, তাহলে শূন্য বসাইলে আমরা পাই শূন্য ইকুয়ালস টু ভি নট সাইন থিটা মাইনাস জিটি। ওকে, তাহলে আমরা এই জিটিটা বাম দিকে নিয়ে আসি। এখান থেকে দেখো জিটিটা যদি বাম দিকে আনি, জিটি ইকুয়ালস টু ভি নট সাইন থিটা, অতএব টি ইকুয়ালস টু কি থাকে, ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। এই যে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি, তাহলে এটা হলো ভি নট সাইন থিটা বাই জি, এটা হলো সময়, কোন সময়, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, টাইম ডিউরেশন অফ ম্যাক্সিমাম হাইট। ওকে, তাহলে এখানে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, একটা হলো ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতার সময়, আর একটা হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমার যে সময় লাগছে সেটা, এবং আরেকটা হলো সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। ওকে, এবার আসো আমাদের আরেকটা ইকুয়েশন আমরা সলভ করি, ডিরাইভ করি, সেটা হলো নেক্সট স্লাইডে দেখো, প্রাসের বিচরণকাল ও পাল্লা। দেখো আমরা একটা প্রাসকে যদি নিক্ষেপ করি তাহলে তার ট্রাজেক্টরিটা এমন হয়, তোমরা একটু আগেই দেখছো, আমরা কয়েকটা ট্রাজেক্টরি তোমাদেরকে দেখিয়েছি। এখন বিচরণকাল কাকে বলে, টাইম অফ ফ্লাইট। এই যে টাইম অফ ফ্লাইট বা বিচরণকাল, বিচরণকাল বলে হলো যখন তুমি একটা বস্তুকে বা একটা ফুটবল বা একটা প্রাসকে যখন তুমি নিক্ষেপ করে একটা অ্যাঙ্গেলে, যতক্ষণ পর্যন্ত সে শূন্যে বিচরণ করে, অর্থাৎ ভূমিতে পতিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময় লাগে সেই সময়টাকে আমরা কি বলবো, টাইম অফ ফ্লাইট বলবো বা বিচরণকাল বলবো। তাহলে বিচরণকালের কন্ডিশনটা কি হবে তোমরা দেখো তো, বিচরণকালের ক্ষেত্রে দেখো, বিচরণকালের ক্ষেত্রে কিন্তু আমার এই যে হাইটটা কিন্তু কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। কোন হাইট, উলম্ব উচ্চতা। বিচরণকালের ক্ষেত্রে উলম্ব উচ্চতা শূন্য হয়ে যায়, যেহেতু সে ভূমিতে পতিত হয়ে গেছে বা পতিত হওয়ার একদম পূর্ব মুহূর্তে আমরা হাইট শূন্য ধরতে পারি। তাহলে দেখো তো তোমাদের একটু আগে আমরা একটা ইকুয়েশন দেখাই, যে সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। হ্যাঁ, তাহলে ইউর জায়গায় কি হবে, ভি নট সাইন থিটা হবে, ভি নট সাইন থিটা হবে, যেহেতু এটা আমার উলম্ব বেগ, মাইনাস হাফ জি টি স্কোয়ার।
এখন বিচরণ কালের ক্ষেত্রে আমি তোমাদের কি বলছি, বিচরণ কালের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই যে হাইটটা শূন্য লিখতে পারি, কারণ আমার একদম লাস্ট পয়েন্টে চলে আসলে তার হাইটটা শূন্য হয়ে যায়। তাহলে হাইট শূন্য বসালে দেখো তো, এই ইকুয়েশনে যে আমি বসাই উপরে, তাহলে এইচ এর জায়গায় শূন্য ইকুয়ালস টু ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, বা এই যে মাইনাস হাফ জি টি স্কোয়ারটা আমি বামে নিয়ে আসি, তাহলে কি হয়, প্লাস হয়ে যায়, প্লাস হাফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট সাইন থিটা টি, বা আমরা আর এর গুণ করে দিই এবং জিটা নিচে নিয়ে যাই, এবং এখানে দেখো দুই পাশে দুইটা টি, একটা টি আর একটা টি স্কোয়ার, তাহলে শুধু একটা টি থাকে, কোন দিকে থাকে, বাম দিকে। অথবা আর গুণ করো, আর গুণ করলে আমরা কি পাই, এই দিকে থাকে আমার টি স্কোয়ার ইকুয়ালস টু 2v0 sin theta t divided by g। ওকে, তাহলে এই পাশ থেকে একটা টি ক্যান্সেল হয়, এই পাশ থেকে স্কোয়ার ক্যান্সেল হয়, একটা টি থাকে। অতএব আলটিমেটলি আমরা কি পেলাম, t ইকুয়ালস টু 2v0 sin theta divided by g। এই যে এইটা হলো আমার প্রাসের বিচরণকালের সমীকরণ, বা প্রাসের টাইম অফ ফ্লাইটের সমীকরণ হলো t ইকুয়ালস টু 2v0 sin theta by g। এখন এক্ষেত্রে আমরা বিচরণকালের ক্ষেত্রে আমরা এই স্মল টিটাকে কি লিখি, ক্যাপিটাল টি লিখি, t ইকুয়ালস টু 2v0 sin theta divided by g। তাহলে আমরা আরেকটা সমীকরণ পেলাম, সেটা হলো প্রাসের বিচরণকাল। এবার আসো আমাদের লাস্ট আমরা আরেকটা ইকুয়েশন শিখবো, সেটা হলো প্রাসের পাল্লা বা রেঞ্জ। প্রাসের পাল্লা বা রেঞ্জ। ওকে, তাহলে রেঞ্জ কাকে বলে, রেঞ্জ হলো ধরো একটা প্রাস এখান থেকে শুরু করছে, সে একটা সার্টেন টাইম ফ্লাইট করে এসে এখানে পতিত হলো, তাহলে তার সর্বোচ্চ যে আনুভূমিক ডিস্টেন্সটা সে অতিক্রম করেছে, সর্বোচ্চ যে আনুভূমিক ডিস্টেন্সটা সে অতিক্রম করেছে, সেই আনুভূমিক ডিস্টেন্সটা হবে হলো প্রাসের রেঞ্জ বা প্রাসের পাল্লা। দেখো এখানে আমি দেখাই দিচ্ছি যে আর ম্যাক্সিমাম যে আনুভূমিক ডিস্টেন্স অতিক্রান্ত হয়। আমরা যখন ম্যাক্সিমাম হাইট বের করছি সেটা কিন্তু ছিল এই যে, এটা ম্যাক্সিমাম হাইট কিন্তু ছিল ম্যাক্সিমাম উলম্ব দূরত্ব, আর এটা হবে ম্যাক্সিমাম আনুভূমিক দূরত্ব। ওকে, তাহলে দেখো ম্যাক্সিমাম আনুভূমিক দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা ওই যে ম্যাক্সিমাম কি বলে, আমরা যে আনুভূমিক ডিস্টেন্সের যে সমীকরণটা ছিল সেটা আমরা একটু দেখি। আমরা কি পেয়েছিলাম, x ইকুয়াল টু আমাদের মান ছিল ভি নট cos থিটা ইনটু টি। ওকে, তাহলে ভি নট cos থিটা ইনটু, এখন বলো তো এই টি এর মানটা কি হবে। এই টিটা হলো, দেখো প্রাসটা এখান থেকে শুরু করে সে পুরা ট্রাজেক্টরিটা অতিক্রম করে এখানে পতিত হলো, তাহলে তার সময় কতটুকু লাগছে, বিচরণকালের সমান সময় লাগছে, বিচরণকালের সমান সময় লাগছে। অর্থাৎ এই যে আমরা যখন রেঞ্জ বের করবো সেক্ষেত্রে আমার তাহলে এই টাইমটা কিসের সমান হবে, বিচরণকালের সমান হবে। অর্থাৎ আমরা এই স্মল টিটাকে ক্যাপিটাল টি লিখতে পারি। ওকে, স্মল টিকে আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল টি লিখতে পারি, বিচরণকাল। তাহলে এখন আমরা এর ভ্যালুটা আমরা বসাই, দেখো ভি নট cos থিটা ইনটু টি এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, 2v0 sin থিটা ডিভাইডেড বাই জি। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাই, দেখো তো x ইকুয়ালস টু জি, এখান থেকে আমরা 2টা সামনে নিয়ে আসি, 2 ইন্টু ভি নট স্কোয়ার cos থিটা ইন্টু সাইন থিটা। এখন দেখো এই ভি নট স্কোয়ারটাকে আমি যদি সামনে নিয়ে আসি, তাহলে 2 সাইন থিটা আর কি থাকে, cos থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এই যে 2 সাইন থিটা আর cos থিটা, এটা একটা ফর্মুলা আছে ত্রিকোণমিতির, তোমরা দেখে নিবা, এটা একটা ত্রিকোণমিতির ফর্মুলা, সেটা হলো সাইন 2 থিটা, সাইন 2 থিটা। তাহলে এইটুকু আমরা কি লিখতে পারি, এটা আমরা ছোট করে ভি নট স্কোয়ার সাইন
2θ লিখতে পারি। ওকে, ডিভাইডেড বাই জি। অতএব আলটিমেটলি আমরা যখন রেঞ্জ বের করব তখন এই আনুভূমিক ডিসটেন্স x এর জায়গায় আমরা কি লিখতে পারি, r লিখতে পারি। ওই রেঞ্জ থেকে r আসছে। অতএব আলটিমেটলি রেঞ্জ r এর সমীকরণটা হলো এই যে v0 স্কয়ার sin v0 স্কয়ার sin 2θ ডিভাইডেড বাই জি। তাহলে আমাদের যদি প্রাসের রেঞ্জের সমীকরণ বের করতে বলে তাহলে কিন্তু আমাদের আগে অবশ্যই বিচরণ কাল বের করতে হবে। বিচরণ কাল বের করে সেই বিচরণ কালের ভ্যালুটা এখানে পুট ডাউন করে আমরা আলটিমেটলি রেঞ্জের সমীকরণটা বের করতে পারবো। ওকে, তাহলে আজকে আমাদের মোটামুটি আজকে ক্লাসে আমরা যেগুলো ডিসকাস করলাম সেটা হলো একটা প্রাসের গতির সমীকরণ, একটা প্রাসের সমীকরণ যে প্যারাবোলা বা প্রাসের ট্রাজেক্টরিটা যে প্যারাবোলা সেটা আমরা প্রমাণ করেছি। আমরা একটা প্রাসের ম্যাক্সিমাম হাইটের সমীকরণ বের করতে পেরেছি। আমরা একটা প্রাসের রেঞ্জ বের করতে পেরেছি এবং একটা প্রাসের বিচরণ কালের সমীকরণ বের করতে পেরেছি। তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ। তোমাদের সাথেই আছি, তোমরা সবাই থাকো এনু স্টাডি হাবের সাথে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।